প্রিয় ছাত্রছাত্রীরা, সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। তো প্রথমত মাধ্যমিকের 2026 সালে যে খুবই গুরুত্বপূর্ণ মাস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা অনেক টেস্ট পেপার, অনেক প্রশ্নবিচিত্রা, অনেক কিছু তোমরা দেখলে অলরেডি। সেখানে একটাই প্রশ্ন আমাদের বারবার আসছে। প্রশ্নটা কি? সেই প্রশ্নটা সম্পর্কে আমরা কিভাবে সহজভাবে একবার ক্লাসটা দেখলেই তোমরা সহজভাবে সেই নাম্বারটা তুলতে পারবো 5-এ 5, সেইটা আমরা দেখে নেব। এবং উচ্চ মাধ্যমিকেও কিন্তু এই যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যে ভূমিরূপ তোমাদের পরীক্ষাটা যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, সেই প্রশ্নটা আমি আজ আলোচনা করব। তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 তোমরা জানো যে প্রাকৃতিক ভূগোলে যে ভূমিরূপ গঠনকারী যে একটা টপিক আছে, সেই টপিকে কিন্তু তোমাদের এই প্রশ্নটা আছে, খুবই মাস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই কোয়েশ্চেনটা সবাই ভালো করে দেখে নিও। দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, আমি কোয়েশ্চেনটা লিখেছি। তোমরা চলো একটু কনসেপ্ট জেনে নিই। আমরা নদী জানি, নদী উচ্চ গতি থেকে তার প্রবাহ পথ অনুসারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ঢাল বরাবর নিচে দিকে পতিত হয়, সেটা হচ্ছে নদী। তো আমরা জানি যে বায়ু যেমন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, এটা আমাদের জানা ছিল যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। সেই রকম নদীও ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হয়। তো নদীর ক্ষয়কাজ, আমরা নদীর একটা গতি পড়েছিলাম, একটা 3টে গতি, একটা উচ্চ গতি, মধ্যগতি আর নিম্নগতি। আর উচ্চ গতির প্রধান কাজ কিন্তু ক্ষয় করা। মধ্যগতিতে কি করে? উচ্চ গতিতে যে ক্ষয়জাত পদার্থগুলি ধীরে ধীরে মধ্যগতিতে কি করে বহন করে নিয়ে যেয়ে একবার নিম্নগতিতে সঞ্চয় করে। 3টে গতি, একটা উচ্চ, মধ্য আর নিম্ন। তো আমরা উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে, তোমাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে যে উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে যে সকল ভূমিরূপ গঠিত হয় সেগুলি আলোচনা করো। চলো দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে যে সকল ভূমিরূপ সেগুলি আমি বলছি। দেখো, নদী উপত্যকা, এটা একটা পয়েন্ট। গিরিখাত ক্যানিয়ন, এটা একটা পয়েন্ট। জলপ্রপাত ও প্রপাতকূপ, মন্থকূপ, খরস্রোত বা র্যাপিড একটা আবদ্ধ শৈলশিরা। এই তোমাদের পয়েন্ট, 6টা পয়েন্ট আছে। তো অনেকগুলো পয়েন্ট আছে, আমি অনেকটা জুড়ে দিয়েছি। তো তোমাদেরকে পরীক্ষাতে 3টে চিত্র সহ ভালোভাবে লিখতে হবে। চলো আমরা কোন 3টে লিখবো ভালোভাবে সেটাও আমি বলে দেবো, এবং তোমরা কিভাবে লিখলে ভালো নাম্বারটা পাওয়া যাবে সেটাও আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমত, যে নদী উপত্যকা, যদি আমরা নদী উপত্যকা লিখি, আমরা কি লিখবো? সংজ্ঞা, যে নদী উপত্যকা, নদী প্রধানত উচ্চ গতিতে ক্ষয় করে যখন নিচের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ নদী প্রধানত উচ্চ গতিতে ক্ষয় করে যদি অতি সংকীর্ণ গভীর যে গর্তের সৃষ্টি করে, সেই গর্তগুলি প্রধানত আই এবং ভি আকৃতির হয়। এই আই আকৃতিকে যে ক্যানিয়ন আর ভি আকৃতিকে বলা হয় গিরিখাত। তাহলে নদী যখন উচ্চ প্রবাহিত প্রধানত ক্ষয় করে, প্রধানত 2টি ধরনের ভূমিরূপ গঠন করে, ইংরাজি আই ও ভি আকৃতি উপত্যকা গঠন করে, সেটিকে বলা হয় নদী উপত্যকা। তো আমরা যদি নদী উপত্যকা লিখি তাহলে আমরা এইভাবে শুধু আলোচনা করব এবং বৈশিষ্ট্য এবং উদাহরণ দেওয়ার চেষ্টা করব, উদাহরণ দিয়ে দেবো। তো তারপর 2 নম্বর যে গিরিখাত আর ক্যানিয়ন। চলো, আমি গিরিখাত আর ক্যানিয়ন, তোমরা যদি নদী উপত্যকা পরীক্ষায় না লেখো তাহলে গিরিখাত আর ক্যানিয়ন আলাদা আলাদা পয়েন্ট করবে, সুন্দরভাবে তোমরা লিখবে। দেখো, গিরিখাত কি? গিরিখাত হচ্ছে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চল, যেখানে বৃষ্টিবহুল পার্বত্য আর্দ্র অঞ্চল, সেখানে নদী প্রবল বেগে নিচের দিকে যতটা ক্ষয় করে তার পাশাপাশি পার্শ্ব ক্ষয়ও কিন্তু, এই দেখো তোমরা ছবিতে লক্ষ্য করো, নদী নিচের দিকেও ক্ষয় করছে এবং সেদিকে পার্শ্ব ক্ষয়ও কিন্তু চালিয়ে যাচ্ছে। নদীর নিম্ন ক্ষয়ের পাশাপাশি যখন পার্শ্ব ক্ষয়ও বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে যখন ইংরাজি ভি আকৃতি, দেখো এই আকৃতি অনেকটা ইংরাজি ভি এর মতো, ইংরাজি ভি আকৃতির মধ্যে যে উপত্যকা সৃষ্টি করবে সেটাকে বলা হয় কি? গিরিখাত। ইংরাজি ভি আকৃতির যে উপত্যকা সৃষ্টি করবে সেটাকে গিরিখাত। ঠিক আছে, তুমি যদি বৈশিষ্ট্য বলে এটা কি লিখবো? এটা বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটি ইংরাজি ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে, নিম্নক্ষয়ের পাশাপাশি পার্শ্বক্ষয়ও কিন্তু বৃদ্ধি করে এই গিরিখাত। উদাহরণ কি করবো? উদাহরণ, পৃথিবীর গভীরতম গিরিখাত হলো কালীগণ্ডকী নদীর গিরিখাত। আমরা এটা কিন্তু উদাহরণ কিন্তু লিখবো। তাহলে সংজ্ঞা লিখবো, বৈশিষ্ট্য লিখবো এবং উদাহরণ লিখবো, এবং চিত্র সুন্দরভাবে তোমরা এঁকে দেবো। তাহলে কিন্তু আমাদের গিরিখাত কমপ্লিট। তারপরে আমরা আলোচনা করবো ক্যানিয়ন। ক্যানিয়ন অর্থাৎ আমরা যেটা গিরিখাত বললাম যে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে গিরিখাত, আর ক্যানিয়ন কি? শুষ্ক মরুপ্রায় অঞ্চলে যখন নদী প্রবাহিত হয়, প্রধানত নিম্নক্ষয়ের মাত্রা বেশি। যখন প্রধানত নিম্নক্ষয়ের মাত্রা কিন্তু বেশি, পাশেরটা কিন্তু অতটা চওড়া নয়। প্রধানত নিম্নক্ষয়ের প্রধান কাজ, অর্থাৎ প্রধান নিম্নক্ষয়ের পাশাপাশি পার্শ্বক্ষয় এতটা বৃদ্ধি করে না, ফলে ইংরাজি আই আকৃতির যে উপত্যকা গঠন করে সেটাকে বলা হয় ক্যানিয়ন। অর্থাৎ এটা শুষ্ক মরুপ্রায় অঞ্চলে নিম্নক্ষয়ের মাত্রা বেশি, সেই সংকীর্ণ গভীর যে ইংরাজি আই আকৃতির মতো যে উপত্যকা সৃষ্টি করছে সেটাকে বলা হয় কি? ক্যানিয়ন। তো বৈশিষ্ট্য কি লিখবো?
এখানে কি গিরিখাতে কিন্তু 500 ক্ষয় বেশি করছিল, এখানে কি নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি, অতি সংকীর্ণ গভীর গর্তের সৃষ্টি করছে। তবে কি বলবো, ইংরাজি আয়াকৃতি ভূমিরূপ গঠন করছে। এইভাবে কিন্তু আমরা ক্যানিয়নের বৈশিষ্ট্য লেখার পর এবং মরু শুষ্ক প্রায় অঞ্চলে গঠিত হচ্ছে আমরা বললাম আগে। এবারে উদাহরণ দিয়ে দেবো লাস্টে। কি লিখবো? কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম ক্যানিয়ন। তো এই যেমন আমরা এই গিরিখাত এবং ক্যানিয়ন আমরা বুঝালাম, তারপরে আমরা নেক্সট পয়েন্ট আছে, তোমাদের পরীক্ষাতে পার্থক্যটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে আবারও বলছি যে গিরিখাত ক্যানিয়নটা ভালোভাবে তোমরা দেখে যেও। তারপরে আমরা আলোচনা করব জলপ্রপাত। জলপ্রপাত কঠিন এবং কোমল শিলাস্তর পাশাপাশি যদি আড়াআড়ি ভাবে অবস্থান করে, তাহলে কি পার্বত্য প্রবাহের যে প্রবল জলরাশি কিন্তু উপর দিকে যেহেতু ক্ষয় করছে, কোমল শিলাস্তর বেশি ক্ষয়প্রাপ্ত হয়, তাই উপর থেকে জলরাশি প্রবল বেগে নিচের দিকে পতিত হয়। এই তোমরা একটা ঝর্ণা বেরোতে গেছো, ঝর্ণার উপর দিক থেকে জলটা যখন নিচে পড়ে সেখানে কিন্তু অনেকটা গোলাকার গভীর গর্তের সৃষ্টি করে। চলো আমি একটু পরে বলছি। যে উপর থেকে নিচের দিকে জোরে উপরে পড়ছে সেটাকে বলা হচ্ছে জলপ্রপাত। অর্থাৎ পার্বত্য প্রবাহে কঠিন এবং কোমল শিলাস্তর আড়াআড়ি ভাবে অবস্থান করেছে, সেই আড়াআড়ি অবস্থান করার পর যখন প্রবল জলরাশি যখন উপর থেকে নিচের দিকে পড়ছে সেটাকে বলে জলপ্রপাত। আর জলপ্রপাতের তলদেশে আমি যেটা বললাম যে প্রবল হাড়ির মতো গোলাকার গভীর গর্তের সৃষ্টি করে সেটাকে বলা হয় প্রপাত কূপ। এটাকে বলা হয় প্রপাত কূপ। এই পোর্শনটাকে বলা হয় প্রপাত কূপ। এই জলপ্রপাতের পাদদেশে যে গোলাকার গভীর হাড়ির মতো যে গর্তের সৃষ্টি করে সেটাকে বলা হয় প্রপাত কূপ। তো দেখো জলপ্রপাতের উদাহরণ পৃথিবীর উচ্চতম বৃহত্তম জলপ্রপাত হলো সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। তোমরা এটা উদাহরণ হিসেবে রাখবে এবং বৈশিষ্ট্য কি লিখবে এটার? কঠিন এবং কোমল শিলাস্তর আড়াআড়ি অবস্থান করে উপর থেকে জল নিচের দিকে পতিত হয়, ফলে জলপ্রপাতের ফলে প্রপাত কূপ কিন্তু গঠিত হয়। তারপরে আমরা আলোচনা করব মন্থকূপ বা পট হল। অর্থাৎ নদী উচ্চ পার্বত্য প্রবাহে প্রবাহিত হওয়ার সময় যখন অবঘর্ষ প্রক্রিয়া দ্বারা, এখানে অবঘর্ষ কথাটা রাখতে হবে, যে অবঘর্ষ প্রক্রিয়ায় ছোট ছোট গর্ত, এইদিকে দেখো লক্ষ্য করে ছবিতে আমি ছোট ছোট গর্তের সৃষ্টি করেছি। এই ছোট ছোট গর্তের ফলে ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি, এই ছোট ছোট গোলাকার গর্তগুলিকে কি বলা হয়? মন্থকূপ। এই মন্থকূপ অনেকগুলি মন্থকূপ বা পটহল, একে ইংরেজিতে বলা হয় পটহল, অনেকগুলি পাশাপাশি যদি এইভাবে গর্তের সৃষ্টি করে তখন অনেকটা দেখতে অনেকটা একজোট সমবেত লাগে। সেই একজোট বা সমবেত মন্থকূপগুলিকে একসঙ্গে পটহল কলোনি বলা হয়। তোমরা এটা ভালো করে লক্ষ্য রাখো। তারপরে আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করবো র্যাপিড বা খরস্রোত। যে দেখো নদীর পার্বত্য আমরা সবগুলো যেহেতু নদীর উচ্চ গতি লিখছি, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের প্রধান কাজ উচ্চ গতিতে, তাই নদীর পার্বত্য প্রবাহে উল্লম্বভাবে কঠিন এবং কোমল শিলাস্তর যদি পাশাপাশি উল্লম্বভাবে যদি অবস্থান করে তখন নদীটা অনেকটা সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে পতিত হয়। এই সিঁড়ির মতো ধাপে ধাপে পতিত হওয়া নদীটিকে বলা হয় র্যাপিড বা খরস্রোত। নমস্কার, আমি আজ এই পর্যন্তই তোমাদের আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও, যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো।